আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানানো হয় সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সেনা প্রধানের সঙ্গে হাসনাত ভবনের পরিণতি কি হতে যাচ্ছে। লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের। ভালোভাবে খেয়াল করতেছি যে জেনারেল ওয়াকারের মুভমেন্ট কয়েকদিন আগে একটা অফিসার অ্যাড্রেস করেছিল, বাট উনি বুঝতে পারতেছে ওনার দিন অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে, ওনার পৃথিবী ছোট হয়ে আসতেছে। আপনি তো স্যার দেশের সাথে গাদ্দারি করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার সম্পর্কে এই রকম তথ্য জানতে পারবে, এইটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম যে এই তথ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে মানে আমরা কিভাবে তাকে এতদিন আসলে বিশ্বাস করে আসছি। আপনার দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে। সাবেক সেনাবাহিনী কর্নেল মোস্তাফিজুর রহমান তিনি এই তথ্যগুলো দিয়েছেন, আরও সেই সাথে মশলা থাকবে এবং খুবই ভিডিওটা জম্পেশ হতে চলেছে। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি আসলে উপরে উপরে ভালো থাকলেও ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে তিনি কি করছেন এটা জানলে পরে আপনারা অবাক হবেন। চলেন আমরা মূল ভিডিওটা দেখে আসি স্ক্রিন থেকে। মানে যে কোনো জায়গায় কোনো অফিসারের সাথে দেখালে, এই তোমরা জানো নাকি হাসান নাসির স্যারকে তো পিএনজি করে ফেলতেছে, উনি একটু বাড়াবাড়ি করতেছে, এরকম টাইপ আর কি। সো আমি জাস্ট একটু হিস্ট্রি বলি যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের, সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি হাসিনার আমলে তার বিরুদ্ধে কথা বলেছি, বাট সেনাবাহিনীতে চাকরিতে থাকা অবস্থায় চোখে চোখ রেখে যিনি একমাত্র সত্য কথা বলতে পেরেছেন উনি হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির। উনি যখন 25 ফেব্রুয়ারির ইনভেস্টিগেশনে উনি যখন চ্যালেঞ্জ করেছিলেন যে যারা যারা হোম মিনিস্টার সাহারা খাতুন থেকে শুরু করে অন্যান্য যারা এই ইয়ার সাথে সংশ্লিষ্ট আছে তারা ক্যানট বি পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, উনি চ্যালেঞ্জ করেছিলেন। পরবর্তীতে উনারা ওখান থেকে সরিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে উনাকে রিটায়ার করে দিয়েছেন আর্মি সরকার। সো আমি একজন জেনারেল যিনি এভাবে চোখে চোখ রেখে স্ট্রং ভাবে কথা বলতে পারে, আমি তাকে স্যালিউট জানাই। এবং পরবর্তীতে আমরা সবাই দেখেছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছে ওটাতে উনি অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করেছেন। এখন উনি যখন সরকার পতন হলো, উনি প্রথম ডিজিএফআই এর সামনে যতগুলা গুম খুনের যে ভিকটিম ফ্যামিলিদের নিয়ে উনি র্যালি করেছিলেন। এই কারণে ডিজিএফআই সাথে সাথে জেনারেল আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি থেকে শুরু করে অন্যান্য গুম যারা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আর সেই লোকটাকে জেনারেল ওয়াকার পিএনজি করে দিয়েছেন। তালি বাজান, তাহলে তো বাজাবেনি, কারণ 1 বছর হয়ে গেল প্রায় আমরা স্বাধীনতা অর্জন করেছি, নতুন স্বাধীনতা, বাট নতুন স্বাধীনতাতে আমরা এখন পর্যন্ত ভারতীয় হেজিমনি যেটা আছে এটার প্রধান ভারতীয় এজেন্ট জেনারেল ওয়াকারকে আমরা এখনো সরাইতে পারলাম না। একটা জিনিস আমি বুঝি যে জেনারেল ওয়াকার যখন এই সরকার চেঞ্জ হলো তখন সরকারি বেসরকারি সবাই এই 2016 বছরের যারা নিষ্পেষিত হয়েছেন, যাদেরকে বঞ্চিত হয়েছেন, আর্মি সিভিল সবাই সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে। যারা সিভিল ছিল তারা যাদের চাকরিচ্যুত হয়েছে চাকরিতে জয়েনও করেছে। আমার ফ্রেন্ড পুলিশের জিল্লুর জয়েন করেছে, প্রমোশন পেয়েছে। ইভেন অনেক জায়গাতে 2 থেকে 3টা প্রমোশন পর্যন্ত পেয়েছে সিভিলিয়ান। আর আমাদের সেনাবাহিনীতে যারা ছিল একমাত্র ব্রিগেডিয়ার আজমি ছাড়া বাকি কাউকে অবসর সুবিধা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার, আমরা সবাই তার কেসটা জানি। হাসিন স্যার এখনো বরখাস্ত। আপনি দেখবেন যখন উনি টক শো করে ওখানে হাসিনুর রহমান বীর প্রতীক লেখেন, উনি র্যাঙ্ক ইউজ করেন না, কারণ তাকে এখনো ওই র্যাঙ্ক স্ট্যাটাসটা দেয় নাই। উনি যখন হাসান নাসির স্যার যখন আমাদের বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা গ্রুপ করেছিলেন, আমি ওটার মধ্যে ছিলাম, বাট আমি অ্যাকচুয়ালি বঞ্চিত হিসেবে অ্যাপ্লাই করি নাই। আমি টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি আমি মনে করি যে আর্মির যে স্ট্যান্ডার্ড আমার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক ইজ অ্যাবসলিউটলি ওকে। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ সরকার অনেক গান্ধা লোককে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে দিছে, সেটা ভিন্ন ইস্যু, বাট আই এম স্যাটিসফাইড। আর এটা না করে যে কি একটা উপকার করছি, তারা তো এখন দাঁড়ে ঘুরতেছে জেনারেল ওয়াকার এটা নিয়ে চাবি দিয়ে না যাচ্ছে। এই যে বঞ্চিত অফিসার যারা করেছে, এবং স্পেশালি হাসান নাসির স্যারের সাথে আশেপাশে যারা ছিল, যারা রিয়েলি বঞ্চিত, তারা ভোকাল ছিল কারা? যারা ডিসিপ্লিন কেসে আউট হয়েছে, নারী ঘটিত সমস্যা নিয়ে আউট হয়েছে, তারা খুব, এবং এদেরকে সাকসেসফুলি ডিজিএফআই
হাসান নাসির স্যারের বিরুদ্ধে লাগাই ওখানে একটা কন্দ লাগাই দিছে। হ্যাঁ, এবং ওই অফিসার গুলো ছিল প্রত্যেকটা হচ্ছে ডিসিপ্লিন কেস, আমি নাম বলতেছি না, ডিসিপ্লিন কেস। এবং তাদেরকে যারা ডিসিপ্লিন কেস, তাদেরকেই যাদের মোরালের সমস্যা আছে তাদেরকে ম্যানিপুলেট করছে, তোমারটা এই কেস করে দেবো, তোমারটা এই কেস করে দেবো, তোমারটা ক্র্যাঙ্ক উপর করে দেবো, তুমি এখন এই কাজটা করো। এই গাধাগুলা সেম জিনিস করছে জাস্ট। এবং এই নেগোশিয়েটটা কে করতেছে? ডিজিএফআই। এই কয়েকদিন আগে আমরা মেজর নূরের নিয়ে কথা বললাম। নূর বেচারা একটা সিম্পল একটা লোক, এজ এ ইনফ্যান্ট্রিম্যান আমি বলবো যে মিশনে সে সাহসিকতা রেখেছে, কিন্তু তাকে এই প্রমোশন আর ইয়ার লোভ দেখে তাকে জাস্ট একটা বেজ্জতি করলো। এটা দায়ী ডিজিএফআই। জেনারেল ওয়াকারের সবচেয়ে বিশ্বস্ত লোক এট প্রেজেন্ট আমি যেটা বুঝি। এবং এই জাহাঙ্গীরকে কেউ সরানোর কথা কোনো কিছু বলতেছে না, সরকারও বলতেছে না, আইডিয়া হোক। আচ্ছা, জাহাঙ্গীরের শ্বশুরকে জানেন নাকি? চুয়াডাঙ্গা আওয়ামী লীগের এমপি। আর জেনারেল জাহাঙ্গীর যখন 1/11 জেনারেল মঈন আহমেদ যখন ছিলেন, তার পিএস ছিল হচ্ছে এই জাহাঙ্গীর। সে 2024 নির্বাচনের আগে তার প্রমোশন হয়েছে এবং পোস্টিং হয়েছে 33 ডিবির জিওসি হিসাবে। কিন্তু তাকে জিওসির মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট মেজর জেনারেল হইলে পোস্টিং এর সাথে সাথে যায় না, এরকম হিস্ট্রি নাই। কিন্তু জাহাঙ্গীরকে করা হইল তখন সে ছিল হচ্ছে এনএসআইতে টিএম জুবায়ের, যিনি এখন লন্ডনে পলাতক। এখন উনি আয়ারল্যান্ডে ওখানে 2টা হর্স ফার্ম কিনেছেন। টিএম জুবায়ের, তার তো অনেক টাকা পয়সা আছে, সে ভাবছে লন্ডন যাবে, অন্য জায়গায় যাবে, লোকজন তাকে ট্র্যাক করে ফেলবে। সে আয়ারল্যান্ডে গেছে, ওখানে গিয়ে ইনভেস্ট করছে। সেই জুবায়ের আন্ডারে ছিল হচ্ছে এই তখন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, এবং সে ছিল ইলেকশন ম্যানিপুলেশনের মাস্টার। এবং সে চুয়াডাঙ্গার তার শ্বশুরের ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, এই কারণে সে জিওসি প্রমোশন হওয়ার পর, জেনারেল প্রমোশন হওয়ার পর সে ওখানে যায়নি, ওখানে রয়ে গেছে। আনবিলিভেবল। এবং সে এখনো হচ্ছে ওই আওয়ামী লীগের জামাই, এখনো হচ্ছে ওয়াকার স্যারও তো আওয়ামী লীগের জামাই, কোনো সমস্যা নাই, তো জামাই মিলে গেছে আর কি। সো তারা এখন মিলে এখন যেটা করতেছে, এই হাসান নাসির স্যারের পিছনে লাগাই দিছে যে রিটায়ার্ড অফিসার যারা আছে। এবং এই কারণেই এই সেনাবাহিনীতে, মানে আমরা যখন চাকরিতে ছিলাম লেফটেন্যান্ট ক্যাপ্টেন, তখন করাপশনের কিছু কথাবার্তা শুনেছি। জেনারেল ওয়াহেদ ডিজিটিপিতে কি চায়নাতে কি কেনাকাটা করছে, এটা নিয়ে উনি নাকি কোনো 2 নাম্বারই করছে। সো he was force retired and then he was arrested, জেলেও ছিলেন কিছুদিন। আমার এক এক্স সিও কোন এক সময় ওনার সাথে একটু গন্ডগোল ছিল। একদিন ব্যাংকে গিয়েছে, কি বলে ক্যান্টনমেন্টে যে সোনালী ব্যাংক, ওখানে যে ম্যানেজারের রুমটা একটা গ্লাস দিয়ে ঘেরা ছিল, ওখানে স্যার গেছেন, গিয়ে দেখেন যে ওয়াহিদ স্যার বসে আছেন। তো উনি গেলেও গিয়ে বললো, স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? শুনলাম আপনাকে নাকি পুলিশ চুরির দায়ে খুঁজছে। ইউ গেট দ্য জোক? এই তুমি এটা কি বলতেছো? আমি নাম বললাম না আমার সিওর আর কি। সো ওই সময়কার এই জিনিসটা ছিল হাইয়েস্ট। বাট এই জেনারেল ওয়াকারকে আমরা এত কিছু কথাবার্তা বলতেছি, বাট কেউ একজন বলতেছে না যে হ্যাঁ না, লোকটা তো অনেস্ট, উনি অনেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে গুম খুন যারা করছে তাদেরকে ইন্ডিয়াতে পালাই যেতে দিছে, এই সেই। বাট কিছু জিনিস আছে, মানে এটা কি বলবো, হোয়াইট করাপশন বলবো না, হোয়াইট করাপশন, এটা তো ইটস এ করাপশন। উনি যেটা করতেছে, যেটা আওয়ামী লীগ যেটা করে গিয়েছিল, ওইটা উনি কন্টিনিউ করতেছে, এবং উনি সেনাপ্রধান হিসেবে ওটা সাপোর্ট দিয়েছে। সেনাবাহিনীর একটা বড় একটা জমি আছে বাউনিয়া মানে হচ্ছে ক্যান্টনমেন্ট আর এয়ারপোর্টের মাঝখানে একটা বিশাল জায়গা। এই জিনিসটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের টাকায় কেনা। এইটা জেনারেল মঈন আহমেদ থাকতে কয়েকবারই অ্যাটেম্প হয়েছিল যে এটা মানে অফিসারদের মধ্যে বিক্রি করে দিবে বা করে দিবে, বাট তখনকার লোকজন স্টিল কথা বলতো। আমি কয়েকটা পিএস ডাইরেক্টর চিঠি পড়েছিলাম, তখন যেহেতু আমি গোয়েন্দা সংস্থায় চাকরি করতাম, এগুলোর ডিটেলস ইনভেস্টিগেশন আমি করেছিলাম। এবং ওখানে যারা ইঞ্জিনিয়ার্স এর কিছু অফিসার ছিল, এর মধ্যে কিছু অফিসার নিজের নামেও জমি কিনে ফেলছে। এই আওয়ামী লীগ সরকার কি করে জানেন? ওই বাউনিয়ার জমিটা জেনারেলদের মধ্যে কম দামে বিক্রি করে দিচ্ছে, 5 কাঠা 10 কাঠা করে। এখন আপনারা যারা সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি গুজব ছড়াচ্ছি কিনা।
আমি আর নাম বললাম না, হয়তো ফিউচার আমি নামও বলবো। আমাকে অনেকে বলেন যে আমার কোর্সমেট সিনিয়র জুনিয়র, কেন আমি শুধু আর্মির সিভিলে এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে, সিভিলে সিভিল করতেছে, বাট সিভিল আগে করাপ্টেড ছিল, আর্মি আগে করাপ্টেড ছিল না, আর্মি আগে করাপ্টেড ছিল না। আমরা হাইয়েস্ট লেভেলের যে করাপশন যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে চাকরি করতেছি, ইউনিটের কি প্রাইভেট ফান্ডের টাকা দিয়ে কিছু কিছু পার্টির বিল দেওয়া হয়েছে। এর মধ্যে তাও দেখেছি এক অফিসার জোর করে বলছে আমি এই ফ্রি জিনিস খাবো না, আমি এটার বিল দিব। সিও হ্যাড টু পে, ওটা ডিস্ট্রিবিউট করতে হয়েছে সবাইকে। আমি নিজে সিও হিসাবে করেছি যে একজন সিও চলে যাওয়ার পরে একটা গিফট দিতে হয়, আগে থেকে ব্যাটালিয়ন ফান্ডের টাকা দিয়ে গিফট কিনে আসছে। আমি শুনো গিফট দিতে হলে আমি পার্সোনাল টাকায় আমরা গিফট দিব, এটা ওকে, এত টাকার মধ্যে তোমরা গিফট দিতে চাচ্ছ, ওকে, আমি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে হায়ার সবচেয়ে বেশি দিব। মুস্তাফিজুর রহমান এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেন এবং তথ্য আমাদেরকে দেন, যেগুলো আমরা হাতে পাই এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন এবং অবশ্যই মন্তব্য করবেন। যদিও সেনাপ্রধানের কথা এর আগের ভিডিওতে আমরা বলেছি এবং তার পক্ষে বিপক্ষে লোক বেশ ভালোই আছে, তবে পার্সেন্টেজ হয়তোবা আমরা করব আপনাদের উপর ভিত্তি করে। যদি আপনারা সেটা বলেন যে ভাই অবশ্যই একটা পোল দেন, আমরা দেখতে চাই যে সেনা প্রধানের পক্ষে কয়জন আছে, বিপক্ষে কতজন আছে। তবে আমার কাছে যতটুকু মনে হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার বেশ তিনি অনেক ভালো কাজ করেছেন। আবার কিছু সাইড আছেন যে তিনি খুবই বাজে কাজ, নোংরা কাজ করেছেন, যেটা আসলে কখনোই মানানসই না এবং সেনাপ্রধান হিসাবে এইটা কখনোই এটা তার কাছে কাম্য নয়, এটা আমাদের কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আশা করব যা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এবং ভিডিওটা অন্যদেরকে জানাতে গেলে অবশ্যই শেয়ার করতে হবে এবং সেটা আপনারা করবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন